2025 সাল তো চলেই এলো। আচ্ছা, আপনার জমানো টাকাটা কোথায় বিনিয়োগ করবেন কিছু ভেবেছেন? সঞ্চয়পত্র, এফডিআর, মিউচুয়াল ফান্ড নাকি সরাসরি শেয়ার বাজারে? আজকের এই বিশ্লেষণে আমরা প্রত্যেকটা বিকল্পের সুবিধা অসুবিধাগুলো একদম সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন একটা খুব পরিচিত সিনারিও দিয়ে শুরু করি। ধরুন আপনার কাছে কিছু টাকা জমেছে, কিন্তু এখন কি করবেন? বন্ধু এক কথা বলে, পরিবার আরেক কথা, আর ইন্টারনেটে তো হাজার রকমের পরামর্শ। এই সব শুনে একটা কনফিউশন তৈরি হয়, তাই না? ভাবেন তার চেয়ে বরং টাকাটা ব্যাংকেই ফেলে রাখে। কিন্তু কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আসলে সবচেয়ে বড় ঝুঁকি। কেন জানেন? কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আপনার অলস পড়ে থাকা সঞ্চয়ের মান প্রতিদিন একটু একটু করে কমিয়ে দিচ্ছে। আজকের আলোচনা আপনাকে একটা পরিষ্কার কাঠামো দেবে, যাতে আপনার টাকা আপনার বিরুদ্ধেই নয়, বরং আপনার জন্য কাজ করে। তো আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব নিরাপদ বিনিয়োগের পথগুলো কি কি। তারপর জানব বাজারের উচ্চ প্রবৃদ্ধির সুযোগগুলো সম্পর্কে। সবগুলোকে পাশাপাশি রেখে একটা তুলনা করব। আর সবশেষে আপনার বয়স আর লক্ষ্য অনুযায়ী একটা পার্সোনাল প্ল্যান তৈরি করতে সাহায্য করব। ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলি। ধরুন একজন তরুণ গত কয়েক বছরে ৫ লাখ টাকা জমিয়েছেন, কিন্তু টাকাটা শুধু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পড়ে আছে। এখন বাজারে যদি ৯% মুদ্রাস্ফীতি থাকে, তার মানে হল ১ বছর পরেই ৫ লাখ টাকার কেনার ক্ষমতা কিন্তু আর ৫ লাখ থাকবে না, অনেকটাই কমে যাবে। এটাই হলো বিনিয়োগ নিয়ে দ্বিধায় থাকার আসল খেসারত। তাহলে এই ঝুঁকি থেকে বাঁচার সবচেয়ে পরিচিত আর নিরাপদ রাস্তা কোনটা? বেশিরভাগ মানুষই প্রথমে ভাবেন সরকার সমর্থিত সঞ্চয়পত্র আর ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআরের কথা। চলুন প্রথমে এই দুটোকেই একটু কাটাছেঁড়া করা যাক। এই যে স্লাইডে মুনাফার হারগুলো দেখছেন, যেমন পরিবার সঞ্চয়পত্রে 11.52%, এগুলো দেখতে কিন্তু বেশ আকর্ষণীয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই পুরো টাকাটা কিন্তু আপনার হাতে আসবে না। এর উপর ট্যাক্স কাটা হবে। ট্যাক্স দেওয়ার পর প্রকৃত আয় হয়তো 10.5%-এর কাছাকাছি চলে আসবে, মানে বর্তমান মুদ্রাস্ফীতির থেকে অল্প একটু বেশি। এটা আপনার টাকাকে সুরক্ষা দেয় ঠিকই, কিন্তু সম্পদ বাড়াতে খুব একটা সাহায্য করে না। অন্যদিকে এফডিআরের সবচেয়ে বড় সুবিধা হল এর ফ্লেক্সিবিলিটি। ধরুন আপনার ৫০ লাখের বেশি বিনিয়োগ করতে হবে, অথবা টাকাটা হয়তো ১ বছরের মধ্যেই দরকার হতে পারে। সেক্ষেত্রে এফডিআর কিন্তু সঞ্চয়পত্রের চেয়ে ভালো অপশন হতে পারে, যদিও এর রিটার্নটা সাধারণত সঞ্চয়পত্রের চেয়ে একটু কম হয়। কিন্তু যদি আপনার লক্ষ্যটা শুধু টাকা বাঁচানো না হয়ে টাকা বাড়ানো হয়, মানে মুদ্রাস্ফীতিকে হারিয়ে দিয়ে সত্যিকারের সম্পদ তৈরি করা, তাহলে আপনাকে বাজারের গ্রোথের সাথে যুক্ত হতে হবে। আর এখানেই আসে মিউচুয়াল ফান্ডের কথা। এটা এমন একটা শক্তিশালী মাধ্যম যা নিয়ে অনেকেরই হয়তো পরিষ্কার ধারণা নেই, আর এটা আপনাকে শেয়ার বাজারের এক্সপার্ট না হয়েও মার্কেটের গ্রোথের সুবিধা নেওয়ার সুযোগ করে দেয়। এর মূল কনসেপ্টটা কিন্তু একদম সহজ। যেমনটা দেখছেন, আপনার আমার মতো অনেক বিনিয়োগকারী টাকা একসাথে করে একটা বড় ফান্ড বানানো হয়। এরপর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার সেই টাকাটা বিভিন্ন ভালো ভালো শেয়ার, বন্ড এসব জায়গায় বিনিয়োগ করেন। মানে আপনি অল্প টাকা দিয়েও একটা ডাইভার্সিফাইড বা বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওর মালিক হতে পারছেন। তবে হ্যাঁ, এখানে রিটার্নের কোনো গ্যারেন্টি নেই। ফান্ডের ধরনের উপর রিটার্ন নির্ভর করে। যেমন ইকুইটি ফান্ডে ঝুঁকিটা একটু বেশি, কিন্তু 15-20% বা তারও বেশি রিটার্নের সম্ভাবনা থাকে। আবার যারা একটু কম ঝুঁকি নিতে চান, তাদের জন্য আছে ফিক্সড ইনকাম ফান্ড। এটা অনেকটা এফডিআরের মতোই, কিন্তু তুলনামূলকভাবে স্থিতিশীল আর কম ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এই যে আমরা ধাপে ধাপে সবটা সহজ করে বুঝিয়ে দিচ্ছি, এই অ্যাপ্রোচটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ক্যারিয়ার নলেজ চ্যানেলটির সাথেই থাকুন। ওকে, এবার চলুন সেই অপশনে যাওয়া যাক যেখানে সর্বোচ্চ লাভের সম্ভাবনা থাকে আর হ্যাঁ, সর্বোচ্চ ঝুঁকিও থাকে। আমি সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগের কথা বলছি। দেখুন, শেয়ার বাজারে সাফল্য কিন্তু রাতারাতি আসে না। এর জন্য একটা স্মার্ট কৌশল দরকার। গুজবের পেছনে না ছুটে ভালো মূল্যভিত্তির কোম্পানির শেয়ারে লম্বা সময়ের জন্য, ধরুন ৫ বছর বা তারও বেশি সময়ের জন্য বিনিয়োগ করুন। আর সবচেয়ে জরুরি কথা, কখনোই ধার করা টাকা দিয়ে শেয়ার মার্কেটে নামবেন না। তো আমরা 4টা ভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করলাম। এখন চলুন সবগুলোকে একসাথে একটা টেবিলে দেখি, যাতে এক নজরেই এদের ঝুঁকি, রিটার্ন আর তরল্য বা লিকুইডিটির পার্থক্যগুলো বোঝা যায়। লিকুইডিটি মানে হলো আপনার বিনিয়োগ করার টাকাটা কত সহজে আবার ক্যাশটাকে ফিরিয়ে আনতে পারবেন। এই টেবিলটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সবার জন্য বেস্ট বলে কোনো একটা বিনিয়োগ মাধ্যম নেই। যিনি অবসরের নিরাপত্তা চান, তার জন্য সঞ্চয়পত্রই সেরা। আবার যিনি দীর্ঘমেয়াদের সম্পদ বাড়াতে চান এবং ঝুঁকি নিতে রাজি আছেন, তার জন্য স্টক বা মিউচুয়াল ফান্ড হতে পারে দারুণ অপশন। সঠিক পছন্দটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করবে।
তাহলে এই সব তথ্য দিয়ে নিজের জন্য একটা পরিকল্পনা কিভাবে তৈরি করবেন চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই। আমরা বয়স এবং জীবনের পর্যায় অনুযায়ী কিছু মডেল পোর্টফোলিও দেখব। ধরুন একজন ২৫ বছর বয়সী পেশাজীবী, তার হাতে অনেক সময় আছে এবং সে কিছুটা ঝুঁকি নিতে পারে। তার মূল লক্ষ্য হওয়া উচিত সম্পদ তৈরি করা। তাই তার পোর্টফোলিওর একটা বড় অংশ, যেমন ৬০% স্টক বা মিউচুয়াল ফান্ডের মতো গ্রোথ অ্যাসেটে যেতে পারে, আর বাকি ৪০% সঞ্চয়পত্র বা এফডিআরের মতো নিরাপদ মাধ্যমে রাখা যেতে পারে। এবার ভাবুন একজন ৪০ বছর বয়সী ব্যক্তির কথা, যার ওপর পরিবারের দায়িত্ব আছে। এখানে প্রায়োরিটি কিন্তু বদলে যাচ্ছে। এখন নিরাপত্তা আগে। তাই পোর্টফোলিওর সিংহভাগ, প্রায় ৭০% সঞ্চয়পত্র এবং এফডিআরের মতো নিরাপদ জায়গায় থাকবে, আর বাকি ৩০% দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য মিউচুয়াল ফান্ড বা ভালো শেয়ারে বরাদ্দ করা যেতে পারে। আর সবশেষে যিনি অবসরের কাছাকাছি, তার জন্য ঝুঁকি নেবার সুযোগ প্রায় নেই বললেই চলে। তার মূল লক্ষ্য হল মূলধনকে রক্ষা করা এবং একটি নিয়মিত আয়ের ব্যবস্থা করা। তাই তার পোর্টফোলিওর প্রায় পুরোটাই, ধরুন ৯০%, সঞ্চয়পত্র এবং এফডিআরের মতো সবচেয়ে নিরাপদ মাধ্যমে থাকবে। খুব সামান্য একটা অংশ হয়তো স্থিতিশীল ফিক্সড ইনকাম ফান্ডে রাখা যেতে পারে। তাহলে মূল শিক্ষাটা কি? প্রতিটি বিনিয়োগেই কিছু না কিছু ঝুঁকি থাকে, এটা সত্যি। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো বিনিয়োগই না করা এবং আপনার কষ্ট করে জমানো সঞ্চয়কে মুদ্রাস্ফীতির কারণে নীরবে ক্ষয় হতে দেওয়া। আশা করি এই কাঠামোবদ্ধ বিশ্লেষণটি আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি এটি আপনার সহায়ক মনে হয় তাহলে একটা লাইক ও শেয়ার করতে পারেন এবং এমন আরও কন্টেন্টের জন্য আমাদের কেরিয়ার নলেজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আপনার পালা। এই পুরো আলোচনার উপর ভিত্তি করে ২০২৫ সালের জন্য আপনার বিনিয়োগ পরিকল্পনাটি কি? আপনার টাকা কি এখনও অলস পড়ে আছে, নাকি কোনো নির্দিষ্ট খাতে বিনিয়োগের কথা ভাবছেন? আপনার পরিকল্পনাটা কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন।